Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 11. অর্থাৎ যারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে বলছি, এই 11-এর বন্ধুরা। এই 11-এর বন্ধুরা তোমরা কিন্তু পরীক্ষার পরে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছো। এই অনেকটা সময় অতিবাহিত করার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের একটা জিনিস জানা দরকার যে আমাদের কিন্তু ইংলিশ সাবজেক্টটা বিশেষত বা বাংলাটা, এই দুটো সাবজেক্ট আগে থেকে ভালো করে পড়তে হয়। এই ভালো করে না পড়লে আমাদের কিন্তু কিছু সমস্যা এসেই যায়। তো দেখো, আগে যে পরীক্ষাগুলো দিয়েছো তার তুলনায় এই পরীক্ষাগুলো কিন্তু একটু আলাদা ধরনের। তাই মনে হচ্ছে যেন 11 না পড়লেও হবে। হ্যাঁ, 11 না পড়লেও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের সঠিকভাবে জানতে গেলে কিন্তু 11 থেকেই পড়তে হবে। তাই যারা কনসাস, যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদেরকে কিন্তু ভালো করে পড়তেই হবে। তাই ইংলিশ সাবজেক্টটা কিন্তু আমরা আজকে শেয়ার করব। এই ইংলিশ সাবজেক্টেরই কিন্তু গ্রামার পার্টে যে 5টা নম্বর রয়েছে, সেই 5টা নম্বরই কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে। সেই 5টা নম্বরের মধ্যে একটা পার্ট রয়েছে প্রিপোজিশনের নিয়ে। অর্থাৎ প্রিপোজিশন কিন্তু আমরা আগে থেকেই পড়ছি, সেই ক্লাস 6 থেকে, অর্থাৎ 5-এ একটু একটু বুঝেছি, 6 থেকে 7, 8, 9, 10 এই কটা বছর ধরে পড়েছি। পড়ার পরেও কিন্তু সেই প্রিপোজিশন কিন্তু আমাদের পিছু ছাড়েনি। এই প্রিপারেশনটা কিন্তু 11, 12 এখনও এই দুটো বছর চালাতে হবে। এই দুটো বছরের মধ্যে 12-এ কিন্তু আমরা প্রিপারেশন শিখতে গেলে হবে না। তাই 11-এ এই যে সময়টা রয়েছে, দুটো সামেটিভে পরীক্ষা হবে, এই ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো হবে। এই ফার্স্ট সেমিস্টারের মধ্যেই কী করতে হবে না, আমাদেরকে কিন্তু এই প্রিপারেশন নিয়ে যে সমস্যাটা থাকে সেটা কিন্তু জেনে নিতে হবে। দেখো, এখানে কিন্তু প্রিপারেশন কিন্তু শিখতে হবে, অর্থাৎ না শিখলে সে কিন্তু প্রিপারেশন কিছুতেই পারবে না। তাই এই প্রিপারেশনগুলো কিন্তু টেক্সটের মধ্যে থেকেই আসবে। তো টেক্সটের মধ্যে যদি প্রিপারেশন থাকে তাহলে সেই প্রিপারেশনগুলো কী আমরা টেক্সটটাকে খুঁটিয়ে না পড়লে পারবো না। তাই টেক্সটের মধ্যে যেগুলো আছে প্রিপারেশনগুলো, সেই প্রিপারেশনের উপরে বেস করেই কিন্তু ওখানে কোশ্চেন হবে। তাই দেখো, প্রিপারেশন শিখলাম আর করে ফেললাম, একই নিয়মে সব করে ফেললাম, তাতে কিন্তু হবে না। তাই এই প্রিপারেশনটাকে ভালোবাসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি না বোঝো তাহলে কিন্তু এই প্রিপারেশনগুলো করা ভীষণই টাফ। নম্বর কিন্তু খুব অল্প। এই 5টা নম্বরের মধ্যে একটা পার্ট কিন্তু জুড়ে রয়েছে প্রিপারেশন। তাই আমাদের কিন্তু প্রিপারেশনটাকে সুন্দরভাবে শিখে নিলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তাই প্রিপারেশনটাকে ভালোভাবে শিখতে গেলে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন আজকেই শেষ শিখবে। এরপরে আর কিন্তু প্রিপারেশন কোনো দিনই শেখা লাগবে না, যদি প্রিপারেশন সম্পর্কে কোনো কিছু আসে। তো সেই প্রিপারেশনগুলো কত সুন্দরভাবে সহজ সরল ভাষায় আমি কিন্তু এক্সপ্লেন করব। এক্সপ্লেন করলে কি হবে না, তোমরা এই প্রিপারেশন নিয়ে যে সমস্যায় ভুগছো, যদি আগের মতো অর্থাৎ ক্লাস 10-এর মতো প্রিপোজিশনের আর্টিকেলস থাকতো, ওখানে একটা সমস্যা ছিল, কিন্তু এই সমস্যার থেকে আর্টিকেলস পার্টটা বেরিয়ে গেছে। তাই আমি বলছি যে আর্টিকেলস পার্ট যখন বেরিয়ে গেছে, তো প্রিপোজিশনগুলো কি যতটা সম্ভব সহজ সরল ভাষায় আমি এক্সপ্লেন করব, যাতে সব ধরনের স্টুডেন্টসরাই কিন্তু এটা অ্যাচিভ করতে পারে। যারা ভালো তারা, যারা কমা তারা। তো দেখো, স্টুডেন্ট সবাই সমান, সবাই ভালো সবাই কমা। তো ওই সবাই কমার ভালো এটা বোঝা যায় কীভাবে, অর্থাৎ নাম্বার অ্যাচিভ করা নিয়ে। অর্থাৎ কে কোন জায়গাটা নাম্বারটা, অর্থাৎ কোন পজিশনে নাম্বারটাকে অ্যাচিভ করছো তার উপরই ডিপেন্ড করে ভালো আর মন্দ। স্টুডেন্ট সবাই সমান, সবাই ভালো, সবাই মন্দ, সবাই ভালো। কিন্তু আমি বলছি যে ভালো বলতে ওই যে 95 অ্যাবাভ মার্কস যারা অ্যাচিভ করতে চাইছে তাদেরকে আমি ভালো বলছি। কোন জায়গাটায় ভালো, তারা আমি বলবো না সব দিক থেকে ভালো, তাই পড়াশোনাটাই ভালো। তাই পড়াশোনায় ভালো হলেই কিন্তু সব ভালো হয় না, বাট পড়াশোনাটাও কিন্তু তার একটা অঙ্গ, পড়াশোনাটাও ভালো হতে হয়। তাই আমি বলবো যে প্রিপারেশনটাকে সঠিকভাবে যদি আমরা এখন বুঝে নিই তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। আর একটা বছর, তো এই বছরটা আর পরের বছরটা, এই দুটো বছর যদি আমরা প্রিপারেশনটাকে
ঠিকঠাক শিখি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা আসবে না। এই যে তোমরা সবাই প্রিপারেশন বসাচ্ছ, তোমরা আছো, সবাই দেখছো, এই সবাই দেখার মধ্যে দিয়ে মনে হচ্ছে না ও প্রিপারেশন তো আমরা জানি, কিন্তু দেখবি যে ওই প্রিপারেশন শেখা আর এই আজকের প্রিপারেশন শেখার মধ্যে একটু পার্থক্য, অর্থাৎ সেটা আমি বলতে চাইছি যে বই টেক্সটের মধ্যে যে টেক্সচুয়াল গ্রামার মধ্যে রয়েছে, টেক্সচুয়াল প্রিপারেশনগুলো থাকবে, সেগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই ফাইন্ড আউট না করতে পারলে তাহলে কী করবো, আমরা প্রিপারেশন ইন অন আন্ডার শিখলে আমাদের কোনো লাভই হবে না। তাই প্রিপারেশনটা ঠিক কোন পজিশনে তার অবস্থানটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশনটা শিখতে হবে, তাহলেই কিন্তু প্রিপারেশনটা জানা হবে। আদারওয়াইজ কিন্তু প্রিপারেশন সম্পর্কে জানাটা ভীষণই টাফ ব্যাপার। তাই আমি বলবো যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে আছো তারাও, এবং যারা বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর বোর্ডে আন্ডারে আছো তারাও সবাই কিন্তু প্রিপারেশনটা কী করবে, ভালো করে শিখে নাও। সকলের জন্যই কিন্তু আজকে শেয়ার করব, বাংলায় এবং ইংরেজিতে কিছুটা শেয়ার করে দেবো, যাতে তোমাদের আর কোনো সমস্যাই না হয়। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই প্রিপারেশনটা কী কী। দেখো প্রিপারেশনটা কী, দেখো আমি প্রথমেই লিখেছি হোয়াট ইজ প্রিপারেশন, গিভ এক্সাম্পল। দেখো আমি একটা সুন্দর সংজ্ঞা লিখেছি, অনেক বইতে অনেক রকম সংজ্ঞা আছে, অর্থাৎ নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত 11, 12 থেকে শুরু করে মাধ্যমিক 9, 10 সব ক্লাসে কিন্তু প্রিপারেশন রয়েছে। এই প্রিপারেশনের সংজ্ঞাও কিন্তু নানাভাবে রয়েছে। তাই দেখো আমি একটু অন্যভাবে লিখেছি, অর্থাৎ এটা তো পাল্টানো যাবে না, যে এই যে জল কী কী দিয়ে তৈরি হয় ওটা পাল্টানো যাবে না, জাস্ট ওটাকে ঠিক বলার বা লেখার পদ্ধতিটা ঠিকঠাকভাবে লিখলেই হলো। তো দেখো আমি এখানে লিখেছি যে এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ডস, দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন। তাহলে সহজ সরল ভাষায় হলো। তো এখানে আমরা দুটো জিনিস, আমরা নাউন আর প্রোনাউন এটা তো জানি, নাউন বা প্রোনাউনের এর কী করে, শো ইটস রিলেশন, এদের মধ্যে হচ্ছে একটা লিঙ্কার্স যোগ করে, এটাই হচ্ছে প্রিপোজিশন। কখনো এই যে নাউনের সঙ্গে কোনো প্রোনাউনের সঙ্গে, তাহলে এই যে একটা লিঙ্কার্স এটাই প্রিপোজিশন। তো এই সংজ্ঞাটা তোমরা যদি মুখস্থ করো তো ভালো, তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সংজ্ঞায় কিন্তু মুখস্থ করতে পারো, প্রিপোজিশন হলেই হলো, আর প্রিপোজিশনের মানেটা ঠিকঠাক বুঝলেই হলো। তাই আমি কিন্তু এখানে বলেছি যে এই যে নাউন প্রোনাউন এটা তো তোমরা জানোই, নাউন ইজ নেমিং ওয়ার্ড, প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ প্লেসড বিফোর এ নাউন হুইচ ইনস্টেড অফ এ নাউন। তাহলে প্রোনাউনটা কি, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইনস্টেড অফ এ নাউন। তাহলে প্রোনাউনটা বুঝেছি, নাউনটা কি আর প্রোনাউনটা বুঝেছি কি, আর তারই কী রিলেশন করে এই প্রিপোজিশন। তো এখানে আমি উদাহরণ দিয়েছি যে দেখো এখানে সাম আদার ওয়ার্ডসের সঙ্গে পরে এর সঙ্গে দেখো এক্সাম্পল দিয়েছি ইন, ইন্টু, অন, বিসাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, উইথ, বাই, ওভার, অ্যাবোভ, বিটুইন, ফর, ফ্রম, to, under, beside, besides, before, through, at, since, about, then, of, আর দেখো আর among। এই যে প্রিপোজিশনগুলো আমি বলেছি এগুলো সব কটা প্রিপোজিশনে কিন্তু ইম্পর্ট্যান্ট, এখানে কোনো প্রিপোজিশনই কিন্তু ইম্পর্ট্যান্ট নয় এমন নয়, সব কটারই কিন্তু নিজস্ব গুরুত্ব আছে। তাই আমি কিন্তু এই প্রিপারেশন শেয়ার করার সাথে সাথে আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বলে দেবো, যাতে তোমাদের এই প্রিপারেশন নিয়ে কোনো সমস্যাই না হয়। দেখো এখানে দেখা যাচ্ছে ইন মানে তো মধ্যে, আর ইনটু মানেও মধ্যে। এই ইন আর ইনটু তাহলে কি না, দ্য পেন ইজ ইন মাই পকেট। তো ইন মাই পকেট মানে ঠিক এই যে পকেটের মধ্যে এই যে পেনটাকে দেখা যাচ্ছে, আর ইনটু মাই পকেট এই যে নির্দিষ্ট নিচের দিকে গতি থাকবে, এই যে গতি থাকবে এই যে ইন আর এই যে ইনটু ভেতর দিকে। দ্য পার্স ইজ ইন মাই পকেট, পার্স কিন্তু পকেটের উপরে এরকম বেরিয়ে থাকে না, কলমটা কিন্তু এরকম থাকে, কলমটা যদি ভিতরে থাকে তাহলে কিন্তু ইন আর হলো না, ইনটু হলো। তাহলে ইন আর ইনটুটা আমরা সহজেই বুঝে গেলাম যে কোন জায়গাটা ঠিক ব্যবহার হবে। তাহলে ইন আর ইনটু জানি, কিন্তু আমরা জানি যে এটা ইন হবে, এটা ইনটু হবে, কিন্তু কেন হবে সেটা আমরা হয়তো বা কেউ জানি, হয়তো বা জানি না। যারা জানো না তারা জেনে নেওয়া, যারা জানো তারা তো অবশ্যই একবার রিভাইজ হয়ে গেল, অর্থাৎ একবার রিভাইজ হলে কিন্তু তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেল। এবার চলে যাব আমরা ইনটু গেল। এবার দেখো অন, অন দেখো অন মানে কি, অন মানে যে কোনো কিছুর উপরে লেগে থাকা, এই যে লেগে থাকা অন, যদি লেগে থাকে তাহলে কিন্তু অন হবে। তাহলে উই সিট অন দ্য চেয়ার, তাহলে আমাদের সঙ্গে চেয়ারের সঙ্গে লেগে আছে। দ্য পেন ইজ অন মাই হেড, এই যে অন বোঝা গেল, অন মানে কোনো কিছুর উপরে লেগে থাকবে, এরকম অন, নট ওপরে, ঠিক আছে। এবার দেখো আমরা চলে আসবো বিসাইড মানে কি,
পাশে। এই বিসাইড, এই বিসাইড মানে পাশে, কোন পাশে? বিসাইড মানে কোথায় হতে পারে? তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির পাশে তোমার স্কুলটি। তাহলে মাই স্কুল ইজ বিসাইড মাই হাউস। এই বিসাইড মানে কোন দিকে হতে পারে? তোমার বাড়ির সামনের দিকে হতে পারে, তোমার বাড়ির পিছন দিকে হতে পারে, তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইডে হতে পারে, তোমার বাড়ির রাইট হ্যান্ড সাইডে হতে পারে। অর্থাৎ লেফট, রাইট, ইন ফ্রন্ট, বিহাইন্ড, যে কোনো জায়গায় কিন্তু হতে পারে এই বিসাইডটা। এটা বিসাইডটা বোঝা গেল। এরই পাশাপাশি দেখো আমরা ইন ফ্রন্ট অফ বুঝবো আর বিহাইন্ড বুঝবো। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে, অর্থাৎ তোমার স্কুলটি কোথায়? তোমার বাড়ির সামনে। তাহলে আমার স্কুলটি আমার বাড়ির সামনে, মাই স্কুল ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, অর্থাৎ আমার বাড়ি এখানে, আমার বাড়ির সামনে এই যে স্কুলটা। এবার চলে আসবো বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পেছনে। এই পেছনটা কি? পেছন মানে কার পেছনে? তোমার পেছনে বা তোমার বাড়ির পেছনে। তাহলে আওয়ার স্কুল ইজ বিহাইন্ড মাই হাউস, অর্থাৎ আমার স্কুলটি আমার বাড়ির ঠিক পিছনে। এটা যদি স্কুল হয়, এটা যদি তোমার বাড়ি হয় তাহলে স্কুলটা পিছনে, বা যদি এটা যদি তোমার স্কুল হয় তাহলে তোমার বাড়ির পিছনে কি? এই স্কুলটি। তাহলে প্রথমে স্কুল, তাহলে না হলে প্রথমে বাড়ি, তাহলে তোমার বাড়ির পিছনে, তাহলে তোমার বাড়িটার সামনে, স্কুলটা পিছনে। বোঝা গেল? এবার দেখো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। দেখো দুটো একসঙ্গে বলি। লেফট হ্যান্ড সাইড মানে কি? আমাদের বাম দিকে, আর রাইট হ্যান্ড সাইড মানে আমাদের ডান দিকে। তাহলে বাম দিকে আর ডান দিকে। তাহলে এখানে যদি আমার বাড়িটি দিয়ে ধরি, হ্যাঁ, তাহলে কী হবে? আমার বাড়ির লেফট হ্যান্ড সাইডে আমার স্কুলটি। তাহলে আওয়ার স্কুল ইজ লেফট হ্যান্ড সাইড অফ মাই হাউস। তাহলে আমার বাড়ির কোন দিকে? লেফট হ্যান্ড সাইডে আমার স্কুলটি। আমার বাড়ির এবার লেফট হ্যান্ড গেলে এবার রাইট হ্যান্ড, তাহলে আমার বাড়ির ডান দিকে আমার স্কুলটি। তাহলে আওয়ার স্কুল ইজ ইন লেফট রাইট হ্যান্ড সাইড অফ মাই হাউস। আমার বাড়ির ডান দিকে হচ্ছে আমার স্কুলটি। তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা বুঝিয়ে গেছি, ইন ফ্রন্ট বুঝেছি, পেছনে বুঝছি। তাহলে আমার সামনেই যে তোমরা সামনে আছো ইন ফ্রন্ট অফ, আর আমার পিছনে বোর্ডটা আমার এই যে লেফট হ্যান্ড সাইড এই দিকে, অর্থাৎ বাম দিকে, আর রাইট হ্যান্ড সাইড ডান দিকে। আবার বিসাইড হলে কীরকম হবে? তো আমার সামনেটাও বিসাইড, এই পেছনটাও বিসাইড, লেফট হ্যান্ড সাইডটা বিসাইড, আর রাইট হ্যান্ড সাইডটাও বিসাইড। তাহলে বিসাইড কিন্তু পাশে। পাশে মানে কোন পাশে ইন্ডিকেট করে? তাহলে বিসাইড মানে পাশেই ধরে নেব। তাহলে বিসাইডটা বোঝা গেল। এবার দেখো উইথ। এই উইথ আর বাই দুটো একসঙ্গেই বলবো। তাকে আগে উইথ বলি। দেখো এই যে আমি লিখছি যে এই যে আই গো টু SCHOO স্কুল, এটা একটা লিখলাম। দেখো এই যে আই গো টু স্কুল এটা লিখেছি, এই আই গো টু স্কুল লেখার সময় দেখো উইথ বলেছি। তাহলে আই রাইট উইথ পেন। কোথায় লিখছি? অন দ্য ব্ল্যাকবোর্ডের উপরে লিখছি। তো এই যে ব্ল্যাকবোর্ডে আমি লিখছি, আমি যে সাবজেক্ট বা কর্তা আমি কাজটি করছি, এই কর্তার সঙ্গে কাজের সংযোগ থাকছে। এই জন্য কী হচ্ছে? আই রাইট, কী লিখছি? আই গো টু স্কুল এটা লিখেছি কী দিয়ে লিখেছি? উইথ দিয়ে লিখেছি। তাহলে আই রাইট উইথ পেন হলো। তাহলে উইথটা বোঝা গেল যে যখন নাকি কর্তার সঙ্গে ক্রিয়ার সংযোগ থাকবে তখনই কিন্তু আমরা এটা উইথ লিখব। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখি। ধরো আমি শিকারি, তাহলে ওটা হচ্ছে যে শিকার। তাহলে আমি হান্টার, ওটা শিকার, ওটা ডিয়ার। ধরো দ্য হান্টার কিলস দ্য টাইগার ড্যাশ দ্য গান। কী হবে? উইথ দ্য গান না বাই দ্য গান? দুটো একসঙ্গে শিখি। তাহলে এখানে দেখো উইথ হচ্ছে না। দেখো এখান থেকে যখনই বন্দুকের টিকাটা টানছি না, তখন এখান থেকে বুলেটটা বেরিয়ে হরিণের গাছে লাগছে, হরিণের গায়ে লাগছে। তাহলে এখান থেকে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই যে একটা গ্যাপ জায়গাটা, এটা কিন্তু লেখার সময় হয়নি, সেই জন্য এটা উইথ হলো না, এটা বাই হলো। দ্য হান্টার কিলস দ্য টাইগার বাই দ্য গান। এবার আই গো টু স্কুল উইথ মাই প্যারেন্টস। আমরা ছোট্টবেলায় স্কুলে যাই, স্কুলে যাওয়ার সময় মায়ের হাত দুটো এরকম করে ধরে তারপরে স্কুল যায়, তাই না? এরকম করে ধরে স্কুলে যাই। এই যে ধরে স্কুলে যাওয়াটা, এখানে কিন্তু কি হচ্ছে? কর্তার সঙ্গে ক্রিয়ার সংযোগ থাকছে। ঠিক লেখা যেমন হচ্ছে ঠিক তেমন করে ওটা কিন্তু আই গো টু স্কুল উইথ মাই পেরেন্টস। এবার দেখো, এবার যদি দিই যে দ্য হান্টার কিলস দ্য স্নেক, হ্যাঁ, কিল দ্য স্নেক ড্যাশ দ্য স্টিক। তাহলে হান্টার, এখানে ধরো এটা ধরো একটা সাপ, এটা হান্টার, আমি হান্টার একটা স্টিক ধরে রয়েছি। তাহলে দেখো আমি যখন এই সাপটাকে শিকার করছি, তখন দেখো এখান থেকে কিন্তু শিকার করতে পারছি না, এরকম কিন্তু শিকার হচ্ছে না। যখন শিকার হবে তখন হচ্ছে এই যে টাচিং হবে, এই যে একটা শব্দ হলো, এই টাচিং হলো, এই টাচিংয়ে বুঝতে পারলাম যে সাপের গায়ে লাঠি দিয়ে লাগছে। তাহলে আমরা বুঝে গেলাম যে দ্য হান্টার কিল দ্য স্নেক উইথ এ স্টিক
নট বাই দ্য স্টিক। কেন না, এখানে কিন্তু যোগটা থাকছে এই কারণের জন্য। তাহলে আমরা এই যে উইথ আর বাই এই ব্যাপারগুলো কিন্তু আমরা কনসেপ্টটাকে বুঝতাম। এই যে লিখি, হ্যাঁ আই রাইট উইথ পেন, এটা লিখি, কেন লিখি আমরা জানি না। তো লিখি যে হ্যাঁ এই যে লিখছি কলম দিয়ে লিখছি, তাই তো কলম দিয়ে তো লিখছি, কিন্তু যদি আমি এটাকে না বুঝি, কনসেপ্টটাকে ঠিকঠাক না বুঝি, কলম দিয়ে লিখছি, ওটা তো মুখস্থ করেছি। কিন্তু যদি আমাকে সঠিকভাবে শিখতে হয় তাহলে আমাকে এইভাবেই শিখতে হবে। তাহলে দেখো কীরকম হয়, যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল ড্যাশ বাস, কী বাস হয় বলো দেখি, তোমরা বলো। আই গো টু স্কুল ড্যাশ বাস বা ড্যাশ কার, কী হবে, উইথ কার না বাই কার। দেখো উইথ কার হলে কি হতো না, বাসটা বা কারটা তোমার স্কুলের গেট ভেঙে, এটা ধরো স্কুল, স্কুলের এই যে রাস্তা সামনে, রাস্তা ক্রস করে রাস্তা পেরিয়ে স্কুলের ঘরের মধ্যে ঢুকিয়ে দিত বাসটা, তাহলে উইথ হতো। কিন্তু এ হচ্ছে না। তাহলে আই গো টু স্কুল বাই বাস, কেন বাস এখানে এসে দাঁড়ালো, রাস্তা এখানে দাঁড়ালো, দাঁড়ানোর পরে এখান থেকে তুমি নেমে স্কুলে চলে গেলে। তাহলে কী হলো, আই গো টু স্কুল বাই বাস আর বাই কার। তাহলে বাই আর উইথ বোঝা গেল। এবার দেখো ওভার, এই ওভারটা কী বলবো, ওভার অ্যাবাভ, ওভার আর অ্যাবাভ একসঙ্গে বুঝি। দেখো কত সুন্দর হবে। দেখো আমাদের মাথার ওপরে পাখা ঘোরে না, আমরা জানি মাথার উপরে ঘোরে, কিন্তু তো মাথার উপরে ঘোরে মানে তো অনেক ঘোরে, কিন্তু অনেক ঘোরে না, ঠিক আছে। তাহলে ওভারব্রিজটা আমাদের মাথার ওপর থাকে, এটা কিন্তু মাথার এইখানে এর সঙ্গে লেগে থাকে না, তাই না। তাহলে ওভারব্রিজটা মাথায় লেগে থাকে না, ফ্যানটাও কিন্তু কি হয় না, মাথার উপরে ঘোরে না। আর কি অ্যারোপ্লেনে কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যায় না, এই যে এখান দিয়ে যায় না, তাহলে আমার যেখানে মাথা এখান দিয়ে যায় না। তাহলে এই যে মাথার সঙ্গে তিনটে আরেকটুখানি অনটাও বলে দিই, এই যে মাথার উপর যদি লেগে থাকে তাহলে কী হবে, এটা অন হবে। আর মাথা থেকে একটু ওপরে দ্য ফ্যান ইজ মুভিং কোথায়, ওভার আওয়ার হেড, দ্য ওভার ব্রিজ ইজ, হ্যাঁ তাহলে আমরা বলি না ওই যে ওভারব্রিজের উপর দিয়ে চল, তাহলে ওভারব্রিজটা কোথায়, আমাদের মাথা থেকে একটুখানি উপরে ওভারব্রিজ, পাখাটা কোথায় করছে, মাথা থেকে একটু উপরে। আর কি বার্ডসগুলো কোথা দিয়ে উঠছে, মাথার অনেক উপর দিয়ে, দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবোভ আওয়ার হেড, দ্য এরোপ্লেন ইজ মুভিং অ্যাবোভ আওয়ার হেড। তাহলে অ্যাবোভ, ওভার আর অন, এই তিনটে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ওভার কেন হলো, ওভারব্রিজ কেন বললাম, ফ্যানটা কেন মাথার ওভারে ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। এই যে দেখো নিচে নদী, এখানে নদী, তার উপরে ব্রিজ, তাহলে ব্রিজটা কোথায়, ঠিক নদী থেকে একটু উপরে, নদী থেকে অনেক উপরে তো ব্রিজ হয় না, সেই জন্য দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, অ্যাবোভ দ্য রিভার নয়। তাহলে আমরা বুঝে গেছি ওভার, অ্যাবোভ আর অন বুঝে গেছি। এবার দেখো আমরা পড়বো বিটুইন, বিটুইন মানে মাঝখানে। এই যে বিটুইন মানে মাঝখানে, দ্য টেবিল ইজ কোথায়, বিটুইন টু চেয়ার্স, এই দুটো চেয়ার তার মাঝখানে টেবিলটা। তাহলে দুটো চেয়ার, এখানে দুটো চেয়ার, এই মাঝখানে একটা টেবিল, এই যে দুটো চেয়ার মাঝখানে একটা টেবিল। তাহলে কী হলো, এই যে দুটো চেয়ারের মাঝখানে টেবিলটা, তাহলে আমি বসি কোথায়, আই সেট বিটুইন টু ফ্রেন্ডস রাম অ্যান্ড রহিম, রাম আর রহিমের মাঝখানেই আমি বসি। তাহলে আমার বিটুইনটা মাঝখানে বুঝেছি, কোন মাঝখানে হবে, কেমন হবে। এবার চলে যাব আমরা ফর, ফর দেখো ফর মানে কি জন্য, অর্থাৎ কারো জন্য। আই এম ওয়েটিং ফর ইউ কোথায়, অ্যাট দ্য বাস স্টপ ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, দ্য 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 বেগার ইজ, হ্যাঁ ওয়েটিং ড্যাশ দ্য টি, হ্যাঁ ওয়েটিং ফর বেগ, অর্থাৎ ভিক্ষার জন্য অপেক্ষা করছে। তাহলে আমরা কত রকমভাবে ফর মানের জন্য, হ্যাঁ আই বট এ পেন ফর ইউ, তোমার জন্য আমি কলমটা কিনেছি। তাহলে দেখো কিনেছিলাম। আচ্ছা ফ্রম মানে কি, ফ্রম মানে হইতে থেকে। তাহলে আমরা স্কুল থেকে যখন বাড়ি আসি তখন কি কোথা থেকে, আমার স্কুলেই বাড়ি, এই বাড়ি থেকে আমি স্কুলে আসছি। তাহলে ফ্রম স্কুল, আই কাম ফ্রম স্কুল টু হোম। তাহলে দেখো এখানে ফ্রম হলো, টুটাও পরে বলে দিচ্ছি। তাহলে ফ্রম মানে হইতে থেকে। এবার চলে এই দেখো তার পাশাপাশি টু রেখেছি। টু মানে কি, টু দেখো আমরা এই যে আমরা নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোই। তো আমরা যখন স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে বেরোই তখন কিন্তু আমরা বাজারে বেরোই না। তো আমার বাবা মা দাদা দিদি যখন বাজার যান তখন একটা বাজারের ব্যাগ নিয়ে বেরোন, তখন কিন্তু তিনি এমন একটা ড্রেস করে যান, সেই ড্রেসটা কিন্তু না বিয়েবাড়ির ড্রেস, না স্কুলের, না অফিসের যাওয়ার ড্রেস। তখন একটা সাধারণ ড্রেস পরে একটা ব্যাগ নিয়ে চললো বাজারে। তার মানে আমাদের নির্দিষ্ট দিকে লক্ষ্য থাকে। তাই আমরা সকলেই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই পথে চলি। তাহলে লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে টু, যেমন আই গো টু স্কুল, তাহলে আমরা গো টু স্কুল দিলাম, কারণ টু মানে আমাদের নির্দিষ্ট লক্ষ্য স্কুলে যাওয়া, অর্থাৎ টু মানে তে বা প্রতি, তাই তো, টু মানে তে। তাহলে মাই ফাদার ইজ গোয়িং টু মার্কেট, তাহলে আমরা টুটা বুঝে গেলাম।
এবার দেখো আন্ডার, এই আন্ডার মানে কি কোনো কিছুর নিচে। তাহলে কীরকম, এই যে ধরো এই যে দ্য পেন ইজ আন্ডার দ্য হ্যান্ড, হাতের নিচে, তো হাতের এই যে নিচে, এটার নিচে বোঝা গেল দ্য পেন ইজ কোথায় না, দ্য পেন ইজ আন্ডার দ্য বুক, অর্থাৎ এই যে বইয়ের নিচে। ঠিক আছে, তাহলে আমরা আন্ডার মানে নিচে বোঝা গেল। তাহলে এবার আন্ডার গেল, এবার হচ্ছে বিসাইড। একটা বিসাইড আমি বলবো, দুটো বিসাইড, একটা দেখো দুটো বিসাইড, একটা হচ্ছে বিসাইড BSID বিসাইড, আর একটা দেখো BSIDES বিসাইডস, এই দুটোই একসঙ্গে এক্সপ্লেন করব। তাহলে দেখো এই বিসাইড মানে কি আর ওই বিসাইড মানে কি, একটা বিসাইড পাশে আর একটা হচ্ছে পাশাপাশি। তাহলে দেখো, তাহলে বিসাইড মানে পাশে আমি বুঝেছি, দ্য আওয়ার স্কুল ইজ বিসাইড মাই হাউস, আমার স্কুলের পাশে আমার বাড়িটা। কোন পাশে, চারিদিকেই হতে পারে, সামনে পিছনে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সব জায়গায় হতে পারে বিসাইড, এটা বিসাইড। আরেকটা বিসাইড মানে কি, আরেকটা পাশাপাশি। কীরকম পাশাপাশি, যে ধরো আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি, আমি বেঙ্গলির পাশাপাশি কী জানি, বা ইংরেজির পাশাপাশি বেঙ্গলিটাও জানি। তাহলে আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি, তাহলে আমি ইংরাজি জানি কিসের পাশাপাশি, বাংলার পাশাপাশি ইংরাজিটাও জানি, বা ইংরাজির পাশাপাশি আমরা বাংলাটাও জানি। এই হচ্ছে বিসাইডস আর বিসাইডসের মধ্যে ডিফারেন্স। তাহলে এখানে একটু বুঝেই গেছো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন বিসাইড আর বিসাইডস। তাহলে বিসাইড আর বিসাইডস মাথায় থাকে যেন কথাটা, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই আসবে না। তাও দেখো বিফোর মানে আগে, তাহলে বিফোর মানে আগে, তাহলে আগে কি, তাহলে সানডের আগে কি, সানডে মনডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডের আগে স্যাটারডে, তাহলে সানডের পরে কি আফটার, তাহলে বিফোর অ্যান্ড আফটার। তাহলে দেখো এই যে বিফোর মানে কি আগে, আর আফটার মানে পরে। দ্য ক্যাট, এখানে দেখো বোঝো, দেখো দ্য ক্যাট ইজ রানিং ড্যাশ দ্য ডগ, তাহলে ক্যাটটা কোথায়, ড্যাশ দ্য র্যাট, তাহলে দ্য ক্যাট ইজ রানিং, অর্থাৎ বিড়ালটি দৌড়াচ্ছে কার পেছনে, অর্থাৎ র্যাটের পিছনে। কখনো কিন্তু র্যাট কিন্তু বিড়ালের পেছনে দৌড়ায় না, অর্থাৎ র্যাট দৌড়ায় আগে, বিড়াল দৌড়ায় পরে। যখন কুকুর আর বিড়ালের দৌড় হয় বা যখন ফ্রিকশানটা হয়, তখন দেখবি যে বিড়ালটা আগে কুকুরটা পরে। আর যখন ইঁদুরের সঙ্গে বিড়ালের হয়, তখন দেখবি ইঁদুরটা আগে বিড়ালটা পরে। তাহলে আমরা দ্য ক্যাট ইজ রানিং বিফোর কোথায়, বিহাইন্ড দ্য র্যাট, আর দ্য র্যাট ইজ রানিং বিফোর দ্য ক্যাট। তাহলে আমরা ক্যাট বিফোর আর আফটার বুঝে গেছি। এবার দেখো আমরা বিফোর আফটার বুঝেছি, এবার গেল যে বিফোর, আচ্ছা থ্রু মানে বরাবর, দ্য ডগ ইজ রানিং থ্রু দ্য রোড, রাস্তা বরাবর দৌড়াচ্ছে, অর্থাৎ কোনো দিকে না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, বরাবর দৌড়াচ্ছে, বরাবর চলছে। তাহলে এটা বোঝা গেল। এবারে অ্যাট মানে তে বা প্রতি। তাহলে দেখো আমরা বাজারেতে যাচ্ছি, হ্যাঁ বাজারে আমরা গ্রামে বাস করি, গ্রামেতে বাস করি, আমরা শহরেতে বাস করি, আমরা দেশেতে বাস করি। তাহলে আই লিভ অ্যাট, একটা ছোট্ট জায়গার ক্ষেত্রে লিভ অ্যাট ভিলেজ, একটা ছোট্ট জায়গা, ছোট্ট পরিসর জায়গা, সেখানে অ্যাট হবে, একটা বড় পরিসর জায়গা, তো সেখানে ইন হবে, এটা আমরা কিন্তু আমরা জানি। আচ্ছা অ্যাট গেল। এবার দেখো সিন্স মানে একটা পিরিয়ড অফ টাইম বলে দেয়, কত টাইম বলেনি, কিন্তু পিরিয়ড অফ টাইমটা মেনশন করে যে আমি সকাল থেকে, তো যে আমি সকাল থেকে পড়ছি যদি এরকম হয়, তাহলে কি আমি সকাল থেকে পড়ছি। এই যে তোমাদের যদি বলি তোমরা সকাল থেকে পড়ছো, তাহলে ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তোমরা সকাল থেকে পড়ছো। মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, তাহলে আমার মা সকাল থেকে কি করছে, রান্না করছেন। তাহলে সিন্স মানে পিরিয়ড অফ টাইম, সকাল থেকে এটা শুরু হয়েছে, এটা শেষ হচ্ছে না। অ্যাবাউট, এই অ্যাবাউটটা কি, অ্যাবাউট মানে সম্পর্কে, কারো সম্পর্কে কোনো কিছু বলা। এই যে কারো কিছু মানে কারো সম্পর্কে বলা, তা আমাদের আসে না, ছোট্টবেলা থেকে দেখে আসছি যে আমরা 5-এর পর থেকে, হ্যাঁ ধরো 5-এর পর থেকে, তাই না, 5-এর পরেই তো, কিন্তু এই যে 5-এর পরের থেকেই যে আমরা দেখে আসছি, রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর, রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনি পেট অ্যানিমালস, রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ, রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়াইল্ড অ্যানিমালস। এরকম থাকে না, অ্যাবাউট মানে কারো কিছুর সম্পর্কে। তাহলে আমার যদি এই এতগুলোর এই মানেগুলো যদি মানে এই কনসেপ্টে এই জন্য বলা যে আমি তোমাদের কিন্তু প্রিপোজিশনটা কি এরকম করে শেখাতে আসি না, আমি জাস্ট শেখাতে এসেছি এইটা যে তোমাদের টেক্সটের মধ্যে থেকে আসবে, টেক্সটের মধ্যে যে এই জিনিসগুলো আছে, তো
এই টেস্টের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া বা ধারণা দিতে চাইছি যে এগুলোই কিন্তু সেই কি প্রিপোজিশন যেগুলো নাকি কি করে না এই যে সেন্টেন্সের সঙ্গে এখানে লিখে দিয়েছে প্রিপোজিশন ইজ ওয়ার্ড প্লেস বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ডস। এইটার জন্যই কিন্তু আমি এটা এসেছি। তাই অ্যাবাউট গেল। আর দেন, হ্যাঁ, দেন দেখো, দেন মানে কি কারোর থেকে। আমরা ওই যে ডিগ্রি পড়েছি না, তার রাম ইজ বেটার দেন রহিম, তাহলে রাম কার থেকে? বেটার দেন রহিম, রহিমের থেকে রাম বেটার, তাহলে রাম ইজ বেটার দেন রহিম। এই যে দেন থেকে আমরা কিন্তু এটা বুঝেছি, তাহলে দেন মানে কারোর থেকে, বুঝতে পেরেছ? এবার দেখো আমরা আসবো যে অফ। অফ দেখো, এই অফ মানে কি? অফ মানে এর অর্থে। তাহলে চেয়ার হ্যাজ 4 legs, তাহলে এই যে চেয়ার অ্যাজ 4 legs, চেয়ারের 4টে পায়ে আছে, দিয়ে 4 legs, দ্য legs অফ দ্য চেয়ার মেড অফ। অফ কি দিয়ে? উড দিয়ে। লেগ অফ দ্য চেয়ার কি দিয়ে তৈরি হয়? চেয়ারের পাগুলো তৈরি হয় কাঠ দিয়ে, এটা কাঠের তৈরি, এই যে কাঠের তৈরি। অফ মানে এর, তাই তো? এবার চলে আসবো অ্যামং। দেখো অ্যামং মানে মধ্যে, এই মধ্যের মধ্যে দেখো, এই মধ্যের মধ্যে আর ওই মধ্যের মধ্যে, ইন মানেও মধ্যে, এই যে মধ্যে ইন, আর এই অ্যামং মানেও মধ্যে, কিন্তু কাদের মধ্যে? তো যদি আমি ধরি যে এখানে ধরলাম যে রাম, হ্যাঁ, আর রাম আর রহিম, শ্যাম, আনি আর রেমি, এই যে এতগুলো, এই যে 1 2 3 4 5টা। তো টিচার কি করলেন? টিচারের কাছে কতগুলো লজেন্স আছে, অর্থাৎ সুইটস আছে। এই লজেন্সগুলো টিচার কি করবেন? সকলের মধ্যে ভাগ করে দেবেন। তাহলে সকলের মধ্যে, এটাও কিন্তু মধ্যে, নট ইন, এটার মধ্যে মানে কাদের মধ্যে? দ্য টিচার ডিস্ট্রিবিউট দ্য সুইটস, কাদের মধ্যে? বিটুইন অ্যামং, দ্য টিচার ডিস্ট্রিবিউট সুইটস অ্যামং রাম, রহিম, শ্যাম, আনি অ্যান্ড রেমি, এদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিল। তাহলে আমরা এমন মানে সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে কি? অ্যামং। কাদের মধ্যে? টিচার লজিসগুলো বিলিয়ে দিচ্ছেন না এই ছাত্রছাত্রীদের মধ্যে, এগুলো সবাই ছাত্রছাত্রী, এদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তার একটা উদাহরণ দেখো, বিদ্যাসাগরের মা তো নোবেল লেডি ছিলেন না, বিদ্যাসাগরস মাদার ডিস্ট্রিবিউট দ্য শল অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স, এই যে গরিব গ্রামবাসীদের মধ্যে বিদ্যাসাগরের মা শলগুলোকে কি ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। এই অ্যামংটা বোঝা গেল যে কেন এই অ্যামং। তাহলে এই যে আমি এতগুলো দেখো গুণে যদি একটু দেখাই যেতে পারে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। দেখো আমি কিন্তু এই 30খানা প্রিপারেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর 30খানা প্রিপারেশন যদি কেউ জেনে যায় ঠিকঠাকভাবে, তাহলে কোনো জায়গায় কোনো পরীক্ষাতে কিন্তু তাকে ফেলিওর হতে হবে না। তাই আমি বলবো যে এই 30খানা তোমরা করে রাখো, দেখবে যে তোমাদের টেক্সটের মধ্যে যে প্রিপারেশনগুলো আছে, অর্থাৎ টেক্সচুয়াল যে প্রিপারেশন, সেগুলোই কিন্তু দেবে। এটা জাস্ট আমি তোমাদের এই কনসেপ্টটাকে শেয়ার করলাম এই জন্য যে প্রিপারেশনগুলো কোনগুলো, কিভাবে তার ইউজ, সেই ইউজটা সম্পর্কে শেয়ার করলাম। তাতে কি হবে না, তোমাদের সাথে সাথে যারা 11 ক্লাসে পড়ছো তাদের সাথে 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 যারা নিচু ক্লাসের ভাই বোনরা, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তারা, যারা 9 10-এ পড়ে তারা, যারা 8-এ পড়ে তারা, এই এইচএস থেকে, অর্থাৎ 8 থেকে এইচএস পর্যন্ত সকল ছাত্রছাত্রীরই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারা যদি এই ভিডিওটা দেখে। আর তোমাদের মধ্যে টেক্সটের মধ্যে থেকে আসবে, তোমরা তো কনসেপ্টগুলো জানো, বাট কোনটা কীভাবে তার ইউজ করতে হবে সেটা হয়তোবা আমি ধরলাম যে 60% স্টুডেন্টস কমপ্লিটলি জানো, তাহলে আর বাকি তো 40% থাকলো। আমি ধরলাম 80% সবাই জানে, আর 20% তো থাকলো। এই 20% স্টুডেন্টসের কিন্তু এটা জানা হয়ে গেল। আর যারা 80% যদি আমি ধরি যে তোমরা জানো, এই 80% স্টুডেন্টসের মধ্যেও কিন্তু কি হলো না, তাদের একবার করে রিভাইজ হয়ে গেল কনসেপ্টটা। তো দেখো মানুষ কিন্তু অভ্যাসের দাস, তাই আমরা এই অভ্যাসের মধ্যে দিয়েই কিন্তু এটাকে ধরে রাখবো। অর্থাৎ শিক্ষা এমন একটা জিনিস যেটা নাকি যত চর্চা করবে
তত বাড়বে। তাই দেখবে যে তোমরা শুনেছিলে হয়তোবা 6 মাস আগে, হয়তোবা 1 বছর আগে, হয়তোবা ছোট্টবেলায় শিখেছিলে। শেখার পরেই মনে হচ্ছে এইটা হ্যাঁ, বেশ সুন্দর হলো তো। এটা ক্লিয়ার হয়ে গেল, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা আমাদের টেক্সটের মধ্যে যে গ্রামারগুলো রয়েছে, গ্রামাটিক্যাল প্রিপারেশনগুলো রয়েছে, সেই গ্রামাটিক্যাল প্রিপারেশনগুলো আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। আর বের করা হয়ে গেলে কিন্তু আমরা রুলসে ফেলে দিতে আমাদের কোনোরূপ অসুবিধা হবে না। আর এখানে কিন্তু গ্রামারটা কীরকম থাকো, এই 11 ক্লাসের এই গ্রামারগুলো অর্থাৎ পরীক্ষাটাই দেখো, ফার্স্ট সামেটিভের পরীক্ষাগুলোই কিন্তু সব টিক মার্ক। এই টিক মার্কেই কিন্তু এই যেটাকে বলে এমসিকিউ, এই টিক মার্ক দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো, যদি আমরা সঠিকভাবে জেনে টিক দিই তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধাই নেই। যারা অনেকে ভাবছে এটা তো সহজ না, আমি তো আন্দাজে টিক মেরে দেবো। আরে আন্দাজে টিক মেরে দিলে তো খাতাটা তো তুমি স্কুলেরটা দেখলো, যখন এইচএসের খাতাগুলো দেখবে না, তখন মেশিনের সাহায্যে বুঝতেই পারছো যে ব্যাপারটা, যে মেশিন কিন্তু তখন আর তোমার মুখ দেখবে না, তোমার হাতের লেখা দেখবে না, কিচ্ছু দেখবে না, মেশিনে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে নাম্বারটা উঠে আসবে। এই নাম্বারটা অর্থাৎ 50%-এর মধ্যে, এই 50-এর মধ্যে এই পেয়েছে বা 10-এর মধ্যে এই পেয়েছে, এই নাম্বারটা এসে গেছে। তখন কিন্তু আর আন্দাজে মারলে হবে না। তাই আন্দাজে ঢিল মারার দিন কিন্তু কমপ্লিটলি শেষ। তাই আমি বলবো বছরের শুরুতেই এই যে 6টা মাসের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার মধ্যেই তোমাদের গ্রামারটাকে সঠিকভাবে লিখতে হবে। আর সঠিকভাবে লিখতে হবে মানে কি, সঠিকভাবে জানতে হবে। তো এখানে আজকে কিন্তু একটা পার্ট প্রথম যেটা পার্ট 1 দিয়েছি, পার্ট 2তেও কিন্তু দেবো। তখন কিন্তু এর চেয়ে একটু জটিল ধরনের দেবো, যে জটিল ধরনের সেন্টেন্সের মধ্যে ফাইন্ড আউট করতে হবে এবং যেভাবে পরীক্ষায় আসে ঠিক সেইভাবে এটাকে এক্সপ্লেন করব। তাহলে কিন্তু তোমাদের এই যে প্রিপারেশন নিয়ে সমস্যা, এটা কিন্তু থাকবে না। আর কিন্তু গ্রামারের যে পার্টগুলো রয়েছে, এর মধ্যে একটা সবচেয়ে বড় পার্ট রয়েছে টেন্স। এই টেন্সটা কিন্তু অনেকটা সময় ধরেই শিখতে হয়। তাই যারা জানে উইদিন 3 মান্থসের মধ্যে কিন্তু টেন্স পুরো কমপ্লিট হয়ে যাবে। তা আমি বলবো, যদি তোমরা বেসিকটা জানো তাহলে কিন্তু কি হবে, উইদিন 2 মান্থস আর 1 to 2 মান্থস এর মধ্যে কিন্তু এই যে টেন্স ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি লার্নিং চ্যানেলের সঙ্গে থাকো তাহলে দেখলেই বুঝতে পারবে। এরপরে শেয়ার করব না, এই প্রিপারেশনেই কিন্তু পার্ট 2 শেয়ার করব। দেখবে যে আজকে যেগুলো করলাম এর বাইরেও কিছু আছে, সেই সম্পর্কে বলবো। আরও খুঁটিনাটি ব্যতিক্রম কিছু আছে যেগুলো জানানোর দরকার ছিল, তার মধ্যে বেশিরভাগটা অর্থাৎ 80%, মোটামুটি 80 থেকে 85% জানানো হয়ে গেছে। কিছু পার্সেন্ট রেখেছি যেটা সেকেন্ড পার্ট করব বলে, যাতে সেন্টেন্সের মধ্যে দিলে তোমরা খুব সহজেই এই প্রিপারেশন কনসেপ্টটা বুঝতে পারো আর এবং 95 অ্যাভাব মার্কস অ্যাচিভ করতে পারো। তাহলে আজকে এখানে শেষ করছি, দ্বিতীয় পার্টটা শেয়ার করবো খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।